মুহূর্তে পুরো বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি বেনজির আহমেদ। তার দুর্নীতি, তার অঢেল সম্পত্তি, কিংবা ঠিক কোথায় গেলে তার সম্পত্তির দেখা পাওয়া যাবে না সেই প্রশ্নও আসলে করা যেতেই পারে। কিংবা সরকার আসলে কতখানি তার কাছে সুবিধাভোগী ছিল, তিনি বা সরকারের কাছ থেকে কতখানি সুবিধা নিয়ে এই মুহূর্তে দেশে আছেন নাকি বিদেশে আছেন, সেই প্রশ্নের উত্তরও খুঁজতে হচ্ছে আমাদের। সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। বেনজির আহমেদ কোথায়? বেনজির আহমেদ দুদকে যাবেন না, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনার দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাবেক আইজিপি, পুলিশ প্রধান, অত্যন্ত সংবেদনশীল পদে দায়িত্বরত একজন মানুষ ছিলেন বাংলাদেশের জন্য। তিনি জানিয়েছেন আজকে তিনি আগামীকাল তার দুদকে হাজির হবার কথা ছিল, তিনি দুদকে যাবেন না, তার আইনজীবীর মাধ্যমে তিনি সময় চাইবেন। সেটি আসলে তিনি বা কতখানি একজন আইন সংশ্লিষ্ট লোক হবার পরেও তিনি আইনের প্রতি কতখানি শ্রদ্ধাশীল থাকলেন, সেটি নিয়েও তো একটি প্রশ্ন এখন শুরু করতেই পারি। জি, প্রশ্ন করা যায়। তো তিনি যে জানিয়েছেন তিনি যাবেন না, এটাও কিন্তু কম কথা না। তিনি তো এতটুকু না জানালেও পারতেন। ওই হিম্মত বলেন, ওই গার্ডস বলেন, ওনার ওটা তো আমরা দেখেছি। তো আমাদের মূল সমস্যাটা যদি আমরা না গিয়ে খণ্ডিত আলাপ করি, এতে করে ফয়সালার দিকে কিন্তু যেতে পারবো না। তারপরও আপনার এই টকশোর কয়েক মিনিটে ফয়সালায় চলে যাব তেমন না। এখন বেনজির সাহেব বাংলাদেশে বলা হয় যে এই যাবৎকালের সেরা স্মার্ট আইজিপি। আচ্ছা, এটা কোন দিক থেকে বলা হয়? ক্ষমতাসীন দিক থেকে। তো ব্যাখ্যাটা কীরকম? যে উনি যেভাবে হাঁটেন, এভাবে কয়জন আইজিপি হাঁটতে পারেন বা পেরেছেন? ওনার চোখের যে চাহনি, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, এতেও কিন্তু বিরোধী দল ভয় পায়। এগুলো কিন্তু সামনে আনা হতো। ওনার হাসিটা বড় সুন্দর, কাশি দিলেও সুন্দর লাগে। উনি ঢাকা ইউনিভার্সিটিতে বোধহয় একটা পিএইচডিও করতে গিয়েছিলেন, শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন। এটা ডিএডডি। তো দেখা গেছে অবস্থাটা এমন যে গোটা ঢাকা ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে যে আয়োজন, একটা ধন্য ধন্য ভাব আর কি। অর্থাৎ আমরা যখন কাউকে মাথায় তুলি, এমন তোলাই তুলি, সময়ের ব্যবধানে আবার এতই নিচে নামাই লোকটাকে, এটা কিন্তু আমাদের সমস্যা, এটা ওই ব্যক্তিটার সমস্যা না, একদিক। দ্বিতীয় দিক হচ্ছে পুলিশের সার্ভিসে ওনাকে নিয়ে অভিযোগ যে একদম টুকটাক ছিল না বিভিন্ন সময়ে, তা কিন্তু নয়, ছিল। কিন্তু ওই ছিলোর মধ্যেও পুলিশের কতগুলো পদক আছে, পিপিএম, বিপিএম, এগুলো ওনার জন্য মোটামুটি বরাদ্দ থাকতো নিয়মিত। কারণ উনি অত্যন্ত স্মার্ট, সুন্দর সুন্দর কথা বলেন, সুন্দর সুন্দর হাঁটেন, হুমকি দেন, চমৎকার করে হুমকি দেন, সরকারের পক্ষ নিয়ে হুমকি দেন, বাহ বাহ করে হাততালিও দেওয়া হয়। যে মনে হয় যেন বাংলাদেশে একজনে আইজিপি ছিলেন আর একজনে আছেন। ওনার আগেও কেউ আর আসেননি, ওনার পরেও কেউ আর। বহুল আলোচিত আইজিপি। হ্যাঁ, সূচকগুলো আমি বলছি। এক পর্যায়ে কিন্তু তিনি পেতে পেতে বিপিএম, পিপিএম পেতে পেতে পেয়ে গেলেন শুদ্ধাচার। শুদ্ধাচার কিন্তু খুবই দামি পদক। শুদ্ধ যোগ আচার, আচার মানে খাওয়া দাওয়ার আচার, পদক না। হ্যাঁ, এটা খেতাব, সম্মান, বিশাল সম্মান। কিন্তু সেটা খেতাবও না, সম্মান তো বটেই, পারফরম্যান্সের উপরে। হ্যাঁ, তো পারফরম্যান্স কত ভালো। তো তখন কি একবারও বলা হয়েছিল তিনি ভালো জমি কিনতে পারেন, এই জন্য এই পদকটা দেওয়া হয়েছে। তিনি পাহাড়ে কিনতে পারেন, সর্বোচ্চ করদাতাও হয়েছে, সমতলেও কিনতে পারেন, উপরে নিচে উপরিতলে, পানিতে কোথাও কিনেছেন কিনা এটা এখন আমরা কিন্তু খবর পাইনি। এই কয়েকটা পাই। বাংলাদেশের কোথায় ওনার অবদান নাই, সবগুলোই শুদ্ধ শুদ্ধ কাজ করেছেন তিনি। তো আর জমিন কেনার বিষয়টা সুনির্দিষ্ট করে আপনাকে বলি, আমার শ্রদ্ধেয় এম ওয়াহিদুজ্জামানকেও বলি, জমিন কিন্তু এরকম না যে আমি আপনার অফিসের সামনে দিয়ে গেলাম, একটা তরমুজ দেখতে একটু ভালোই লাগলো, কিনে পলিথিনে করে চলে গেলাম। এটা কিন্তু শর্টকাট 1 মিনিটের সদাই না। এটা জমি কিনতে কয়েকটা পক্ষ আছে, জমি বায়না করা, টাকা দেয়া, খাজনা দেয়া, কেনার পরও অনেক পর্ব, রেজিস্ট্রি করার পর খাজনা দেয়া, মিউটেশন করা। তো ওনার এগুলো তো ম্যাজিকের মতো হয়ে গেছে। কে করে দিয়েছিল এগুলো? কোথাও কি উনি নিজে গিয়েছিলেন বা ওনার কোনো লোকজন গিয়েছিল? কিন্তু আমরা বাহ বাহ বাহতে ছিলাম যে উনি একটা মারাত্মক ব্যাপার স্যাপার। তো এগুলো করতে করতে এখন যখন উনি একটা পর্যায়ে আসলেন, গণমাধ্যমের মাধ্যমে খবরটা বাজারে এসেছে, আসার পর সরকারের মধ্যে কিন্তু আমরা 3 ধরনের প্রতিক্রিয়া দেখেছি। একটা হচ্ছে যে বেনজির আমাদের দলের কেউ না, কথা তো সত্যই, আওয়ামী লীগের কোনো পদে তো উনি নেই। এরপরে আরেকটা সত্য কথা বলা হলো সর্বশেষ, যে উনি কোথায় আমরা জানি না। এটাও সুন্দর কথা, উনি কোথায়
ওনারা জানেন না। কোন পর্যায় থেকে আসলো কথাটা? সরকারের শীর্ষ পর্যায় থেকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। কে কোথায় এটা সবার আগে কিন্তু ওনারা জানার কথা। ইমিগ্রেশন ক্রস করলেন, সেটিও আসলে সরকারের জানার কোনো সুযোগ নেই। এটি আসলে আমরা কিভাবে মানুষের জন্য এক ধরনের বিনোদন। তো এরকম অবস্থা, যে কারণে আমার প্রশ্নের জবাবে, আপনার প্রশ্নের জবাবে আমি বলেছি, উনি যে অন্তত আইনজীবীর মাধ্যমে হলেও জানিয়েছেন যে তিনি আসছেন না, এতটুকু না জানানোর গেলেও বোধহয় ওনার জন্য সমস্যা হতো না। ওনার এতই গার্ডস আছে। কোন পর্যায়ের লোকটা? এই সব কিছুই কি আসলে একেবারে সরকারের অগোচরে হওয়া সম্ভব? মহিদুজ্জামান তিনি আলাদা আরেকটি পাসপোর্ট করেছেন, একজন সরকারি কর্মকর্তা, তিনি বেসরকারি কর্মজীবী হিসেবে একটি পাসপোর্ট পর্যন্ত তৈরি করলেন, তিনি ইমিগ্রেশন ক্রস করলেন, তিনি দেশ ছাড়লেন, কোনো কিছুই আসলে সরকার জানে না। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে আমরা শুনলাম তিনিও কিছুই জানেন না। এটা কি করে সম্ভব? ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে আমার মনে হয় একজন ব্যক্তিকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে, আদারওয়াইজ নেন না আপনারা, সে যেই হোক, এবং সে একজন রিটায়ার্ড মানে আইজিপি, সেটিং হলো একরকম। সেই তুলনায় যদি মিডিয়া একটা টক শো তাকে নিয়েই হয়, এটা আমি মনে করি তার পক্ষে। তিনি তো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। ভারতে এই সাম্প্রতিক নির্বাচনে 80টি ইন্টারভিউ দিয়েছেন বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রী দামোদাস নরেন্দ্র মোদী, শ্রী কথাটা বলা ভদ্রতা আমার বললাম। তো এটার উপরে ক্ষুব্ধ হয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের বলছে চামচি বলছে যারা মেয়ে, হিন্দিতে হয়তো এরকমই চামচি। তো যে মিডিয়াই তাকে এত ফোকাস করছে, আসলেও তাই। কারণ আপনি বিপক্ষী, এর মধ্যে অনেকে এনেছে তাকে নাজেহাল করার চেষ্টা করেছে। যেমন পশ্চিমবাংলায় খুব রিয়াক্ট করছে একটা অনলাইন একটা মিডিয়া পোর্টাল, এবং তার মানে চ্যানেল বোধহয় তার এডিটর জেলেও, মানে ক্ষমতাসীন বিজেপি তাকে জেলে এনেছে। তারপরও ওই মেয়েটা দেখলাম খুব ক্ষুব্ধ হয়েছে যে এটা কেমনই। আর রাহুলেরই হলো যে এটা একটা প্রচার, তা আমরা সেই প্রচারটা বেশি করে ফেলছি। আমি আইনের ছাত্র, বুঝছেন, তো আমি যদি আইনের ছাত্র হিসাবে বা একজন মানে ওইরকম একটা জায়গা থেকে বিশ্লেষণ করি, তাহলে কতগুলো কথা আপনারা বলছেন। যে একটা হলো তিনি আদালতে আসবেন না, বাইরে, খুবই সিম্পল। আমরা অনেকেই জানি যে তিনি দেশের বাইরে, শুনেছি তো মিডিয়ায়। সুতরাং দেশে আসবেন কীভাবে? তিনি, তার মানে তিনি অ্যাবসকন্ডেন্ট না, ভিসা নিয়ে গেছেন, পাসপোর্ট এয়ারপোর্ট দিয়ে গেছেন, এবং আইনজীবীর মাধ্যমে তিনি হয়তো জানাবেন বা আবেদন করবেন। আইনজীবী ওকলাতনামা দিয়ে গেছেন তিনি। আইনজীবী তো ওকলাতনামা ছাড়া তার পক্ষে প্লিট করছে না, ও যে আবেদন করছে যে তাকে সময় বাড়ানো হোক। এরকমই আমি আজকে ব্যাপারে দেখছি তিনি সময় বাড়ানোর জন্য। সুতরাং ইজ অন দি রাইট ট্র্যাক, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আছেন। এত দুর্নীতি করবার পরেও হি ইজ অন দি রাইট ট্র্যাক। এই পোস্টে, দি লিগ্যাল প্রসেস, আপনি আসেন, আমি শুনেন, যদি তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন, লিগ্যাল প্রসেস তিনি জানেন, আমাদের চাইতে হয়তো অনেকটাই বেশি জানেন। আপনি বলতে পারেন না যে এটা কি আইনের প্রতি অশ্রদ্ধা দাও, আইনের প্রতি মোটেই অশ্রদ্ধা না। যে দুর্নীতি করলেন সেগুলো আইনের প্রতি অশ্রদ্ধা নয়, দেশের মানুষের প্রতি অশ্রদ্ধা নয়। আরে বাবা, দুর্নীতি তো অন্য জিনিস, আপনারা তো একটার সাথে একটা গোলায়েন না। দুর্নীতিতে তার তদন্ত হচ্ছে, বিচার হবে বা প্রমাণ হবে, কিন্তু আপনার এইটার সাথে এটা মিলাবার কোনো সুযোগ নাই। যে একটা লোক স্টেশনে না, তাহলে সে, উনি যেটা বলছে, যদি সেই প্রশ্নটি করেছিলাম আপনাকে আমি, তিনি দেশ ছাড়লেন কি করে, সেটিও সরকারের অগোচরে, ইমিগ্রেশন কিছুই জানলো না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানেন না। অগোচরে দরকার নেই, যেটা ফরেন মিনিস্টার বলছে কারেক্টলি বলছে। তার উপরে তো কোনো নিষেধাজ্ঞা নাই যে দেশ ছাড়তে পারবে না কেন। এখন পর্যন্ত কোনো আদালত তার উপরে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে? আপনি যে কেউ, উনি দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং সেটি তদন্তাধীন না, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি যদি ওখানে নিষেধাজ্ঞা না দেন, তাহলে কোন দেশে গিয়েছেন সেটিও জানার সুযোগ কি আমাদের দেশে নেই? এটা সুযোগ আছে। উনি বলেন না যে আমার সুযোগ, কেন আমরা জানি না তাহলে তিনি কোথায় আছেন? উনি না, হোম মিনিস্টার কিন্তু বলেন নাই যে আমার সুযোগ নাই, কিন্তু আমরা জানি না তিনি কোথায় আছেন। উনি বলছে আমি জানি না। কেন এয়ারপোর্ট দিয়ে একটা আমি গেলে সেখানে তো রেকর্ড আছে, তাহলে আমাকে আপনি তাহলে জানলো না কি করে? না, রেকর্ড হলেই কিন্তু সেইটা হোম মিনিস্টারের কাছে যাবে না যে কে যাচ্ছে না যাচ্ছে। কিন্তু আদালত থেকে কোনো একটা আদালত, সেটা একেবারে বড় আদালত দরকার নেই, হাইকোর্ট, একটা আদালত যখন একজনের উপরে নিষেধাজ্ঞা দেয় যে সে বর্ডার ক্রস করতে পারবে না বা তাকে স্টেশনে থাকতে হবে, তখন যদি যায় তখন কিন্তু সরকারের যে মেশিনারি জানতে বাধ্য। আর না জানলে সেটা তাদের গাফেলাতি, পক্ষপাতিত্ব। আমি সেই কথাটা বলছি। আমি এখানে একটু যোগ করি, ছোট্ট একটু। আপনি যে বিষয়টা এখানে বলেছেন যে একজন ব্যক্তি নিয়ে, এটা হয়তো লফুলি ঠিক আছে, কিন্তু লজিক্যালি কি দাঁড়ায়? বেনজির একজন যেন তেন ব্যক্তি নন, কিন্তু
এখানে অনুষ্ঠানে কিন্তু শুধু ব্যক্তিকে নিয়ে হচ্ছে না, একটা ঘটনা নিয়ে মূলত। তো ওই পর্যায়ের সংবেদনশীল পদে তো এরকম একজন ব্যক্তি যখন এই কাণ্ড কীর্তি, তখন এটা কিন্তু আর ব্যক্তির বিষয় থাকে না, এটা একটা প্রতিষ্ঠানের বিষয় হয়ে যায়। আবার আপনি যেটা বলছেন যে তিনি এখন রিটায়ার্ড, তো ওনার যে ক্রিয়াকর্মগুলো আলোচনায় আসছে এগুলো কিন্তু অবসর নেওয়ার পরের কাজ না, এগুলো যখন তিনি স্টেল আইজি ছিলেন তখন। আমি একটু বলি আপনাকে, এই বিষয়টা আমার বিচার হোক, দুর্নীতির বিরুদ্ধে বিচারের আমি পক্ষে, এবং বাংলাদেশে বহুবার আমি বলছি দুর্নীতিবাজদের, বিশেষ করে যারা অর্থ পাচার দেশের পুরো একেবারে সার্বভৌমত্বকে দুর্নীতির মাধ্যমে হুমকির সম্মুখীন করছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি আমি মনে করি বাজেয়াপ্ত উনি, ছেলে মেয়ে, ভাই, শ্যালক আগে তার ভাই পরে, সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত, তাদেরও যদি সম্পত্তি নিজস্ব রেঞ্জের বাইরে থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, মিডিয়া এই জিনিসটা কিন্তু এনেছেও মিডিয়া, দ্যাটস ফাইন, মিডিয়া এনেছে বা মিডিয়া ইস্যুভিত্তিক নিউজ করছে না, তো পার পেয়ে যাচ্ছে। মিডিয়াকে আবার দোষারোপ করা হয়েছে, মিডিয়া আমি কথা শোনেন, এত দেরি হলো কেন? না মিডিয়া সেটা যারা করেছে, মিডিয়া টাকা পড়ে নাই যে আপনারা করেন কি? দুর্নীতি তো করতে দিচ্ছেন আপনারা, নাহলে এত দুর্নীতি করে কিভাবে? আর এইটা তো এখন আমি যদি অনেস্টলি বলি, আপনি একটা পুলিশের যে দুর্নীতি বাংলাদেশের বা কিছু কিছু জায়গার দুর্নীতি, সেটা একদম তৃণমূল বলতে পৌঁছে গেছে, এবং তার সাথে অন্যান্যরা মিলে বড় রকম চাঁদাবাজি করা, মুখ করা, সেসব আছে। সেগুলো কোনো ঢাকার কোনো সুযোগ নেই, বা আমি সেটা ডাকতে যাব না। আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এর বিরুদ্ধে আমার আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, যে অনেক সময় আমরা হয় কি, ইস্যুটা ডাইভার্ট না হয়ে যায়। আরেকটা হলো, এত তাকে প্রচার আমরা করব কেন? আমরা ওইটুকু করব যাতে টিআইবি বলছে নজিরবিহীন দুর্নীতি করেছেন তিনি, এই ধরনের দুর্নীতি আসলে এর আগে কখনো হয়নি, এবং পুরো বাহিনী কিংবা পুরো দেশের উপরে আসলে এর প্রভাব পড়ছে কিনা। মুস্তফা কামাল এমদাদুজ্জামান বলছিলেন যে এখন আসলে ঘটনা ঘটে গেছে, আমাদের চোখের সামনে এসেছে, এখন আমরা দেখব বিচার আসলে সঠিকভাবে হয় কিনা। সরকারি দলের তরফ থেকেও বলা হয়েছে তারা কোনোভাবে এই ঘটনাকে শেল্টার দেবেন না, তারা বিচার করবেন নিশ্চয়ই। কিন্তু যে ঘটনা আপনি বলছিলেন যে দীর্ঘদিন ছাড়া আসলে এত বড় দুর্নীতি করা কারো পক্ষে সম্ভব নয়, এবং সরকারের আসলে একসময় তিনি যথেষ্ট ঘনিষ্ঠ আইজিপি হিসেবেই পরিচিত ছিলেন, সবকিছুই এত কিছু আসলে অগোচরে কি করা সম্ভব ছিল? সম্ভব ছিল বলেই তো তিনি করেছেন, অবশ্যই সম্ভব ছিল। তো এখানে আমি যেটা যোগ করতে চাই, গোচরে অগোচরে উভয় জায়গায় করেছেন। আপনারাই তো বলছেন যে ওই যে মিডিয়ার মিটিংয়ে ডেইলি স্টারের এডিটর মাহবুজা নামের, এটা তো প্রায় দেখাচ্ছে, ইউটিউবে দেখলাম না নিউজে, যে উনি বলছেন যে আমরা এটা জানতাম, আমরা এটা প্রচার করি না ভয়ে। তো ভয়ের মাত্রাটা ওই পর্যায়ে, তো উনি সিম্বলিক করতে বলছে, উনি যে নিজে ভয় পাবে, আমি সেটা মনে করি আইটেমটা ভয়ানক আইটেম, এই হচ্ছে বিষয়টা। ছোট্ট বিষয় হচ্ছে যে এটা একটা ভয়ানক আইটেম, এই নিয়ে কথা বলা অথবা এই নিয়ে সংবাদ করা একটু কষ্টকর ছিল। এখন যখন গণমাধ্যমের মাধ্যমে এই বিষয়টা এসেছে, তখন ক্ষমতাসীন দল থেকে কিন্তু বক্তব্য ছিল যে গণমাধ্যম এতদিন সংবাদটি করলো না কেন? তো যদি পরেও করে থাকে সেটা গণমাধ্যমে করেছে। গণমাধ্যমকে দোষারোপ করা খুবই সহজ, কারণ তারা দুর্বল শ্রেণী। অন্তত বাংলাদেশে গণমাধ্যম খুবই দুর্বল একটা সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে গায়েও হাত তোলা যায়, মাঝে মধ্যে প্রায় গায়ে হাত তোলে, ক্ষমতাসীন দলও তোলে, বিরোধী দলও তোলে, যার যতটুকু হিম্মত সামর্থ্য আছে। তো এখানে আমি একটা যে বিষয় যোগ করতে চাই, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্যটা পরিষ্কার ছিল যে গণমাধ্যম কোথায় ছিল এতদিন। আপনার মনে থাকার কথা, যখন ক্যাসিনো কাণ্ড ঘটল বছর কয়েক আগে ঢাকা সহ সারা দেশে, সম্রাট নামে এক ভদ্রলোক, আওয়ামী লীগের সম্রাট ওনার নাম, খুবই আলোচিত নাম, যুবলীগ ইসমাইল হোসেন সম্রাট, সাথে আবার চৌধুরীও আছে, তো আরও আছেন দুই একজন, খালিদ বা আরও কিছু নাম। তো তখন যুবলীগের যে চেয়ারম্যান ছিলেন, আলোচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, তিনিও কিন্তু কথা এটাই বলেছিলেন, কিন্তু ভাষাগত একটু তফাৎ ছিল। ওনার ভাষা ছিল যে এতদিন কি আঙ্গুল চষেছিলেন। তো সাধারণ সম্পাদক ওই মাত্রায় নেন নাই কথাটা, অর্থাৎ গণমাধ্যমকে দোষারোপটা করে ফেলা। আপনার পাশের লোক আপনার পাশে দেখা যায় নিয়মিত, আপনার ডানে দাঁড়ায় বাঁয়ে দাঁড়ায়, আপনি কি যেন কিছু একটা বলেন যেটাতে হাততালি দেওয়ার কিছু নাই, কিন্তু ওই ভদ্রলোক পাশ থেকে হাততালিও দেয়। যখন ঘটনা ঘটে যায় বলেন যে আমি জানি না, অথবা বলেন যে এটা আমাদের বিষয় নয়, এটা সরকারের বিষয় নয়, সে তো সাবেক, কিন্তু তার কাণ্ডকীর্তিতে সব বিদ্যমান অবস্থায়। কিন্তু সেই সরকারের আমলেই কিন্তু তিনি আসলে এই পদে, আবার যে বিষয়টা যেটা আমাদের জন্য বেদনার হয়ে যাচ্ছে, ব্যক্তি যদি ধরেন একজন বেনজির সাহেব,
ওনার জন্য যে আমাদের গোটা পুলিশ বাহিনী সমালোচিত হয়ে যাচ্ছে, গোটা পুলিশের সবাইকে বেনজির সাহেব নিশ্চয়ই নয়। আপনার আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ আমরা বলি ৭১-এর যুদ্ধের প্রথম গুলিটা কিন্তু বুকে নিয়েছে পুলিশ, রাজারবাগ পুলিশ লাইনে। এই পুলিশের কিন্তু অনেক অবদান। পুলিশ শুধু ধরাবান্ধার কাজটাই করে তা কিন্তু না, করোনার সময় পুলিশ অনেক আমাদের প্রতিটা কাজে দেখেন, এই তীব্র গরমে আমরা কিন্তু শুধু গরমেই কাহিল। পুলিশের কনস্টেবলরা দেখেন, ট্রাফিক কনস্টেবলরা দেখেন কিভাবে রাস্তায় কিন্তু দাঁড়িয়ে থাকছে। আমার নিজস্ব একটা জরিপ আছে, মাঠে যারা কাজ করে বিশেষ করে ট্রাফিক সেক্টর, প্রত্যেকেরই কানে অসুখ, আরো নানান ব্যাধিতে তারা ভোগে ম্যাক্সিমাম। জি, সেই অবদানকে অস্বীকার করার আমাদের সুযোগ নেই। কারণে বাদবাকিরা তো এইভাবে পাহাড়ে, সমতলে, নদীতে, পানিতে বইয়ের নামে, শ্যালকের নামে জমিন কিনে নাই। এখন তাদেরকেও তো মানুষ নিন্দা করে। পুলিশ দেখলেই মনে করে বেনজির জাতের কেউ, নোংরা ভাবে কথা বলে পুলিশ। মোস্তফা কামাল, বেনজির আমাদের নামে দুটি মামলা হবে দুদকের একটি সূত্র থেকে যতটুকু আমরা জানতে পেরেছি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আর একটি নন সাবমিশন মামলা, এবং সেটিও নোটিশ মারফত তার বাড়িতে পাঠানো হবে, যেহেতু তার পুরো পরিবার আসলে বিদেশে। সেই নোটিশ গ্রহণ করবার মতনও আসলে কেউ নেই হয়তো। যাবতীয় বন্দোবস্ত তিনি করে গেছেন, উনি অত্যন্ত দক্ষ হাতেই করেছেন কাজটা, যেটা আমরা বলছি না। যদি ঘটনা ধরা পড়ে যায় কি হবে, ধরা না পড়লে কি হবে, যাবতীয় বন্দোবস্ত তিনি করে গেছেন। তিনি যে বিষয়ে অত্যন্ত পাকা প্লেয়ার, এটাতে বিতর্কের কোনো অবকাশ নেই। আমরা বিএনপির তরফ থেকে কিন্তু এটিও বলতে শুনেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটি পুরোটাই আওয়ামী লীগের সাজানো নাটক। তারা তাদের মতো বলবে, তাদের অভ্যাস সেটাই। বিরোধী দল হচ্ছে এমন কিছু একটা পেলেই সেটার যৌক্তিক জায়গায় না নিয়ে সেটাকে দিয়ে কিভাবে আওয়ামী লীগকে ঘায়েল করা যায়, সরকারকে ঘায়েল করা যায়, ওই ধরনের একটা মৌসুমি অথবা ঠুনকা কাজে থাকে। আপনি বিএনপি দেখবেন কিছুদিন আগে তারা আজিজ সাহেবরে নিয়ে খুব ছিলেন, যে আজিজ সাহেবে বাংলাদেশে একমাত্র ঘটনা। এরপরে গেল কে, বেনজির সাহেব। মাঝ দিয়ে আবার আরেকটা ঘটনা আসলো, আমাদের একজন এমপি সাহেবকে হ্যাঁ, আমরা খুন এখনো বলতে পারি না, লফলি বলতে পারি যে নিখোঁজ। তো এরপর আমরা হত্যা বলি, খুন বলি, অনেক কিছু বলি, কিন্তু আইনগতভাবে বলা যায় না। যেহেতু উনি নিখোঁজের মধ্যে আছেন, এটাই শুনতে আমাদের অন্তত ভালো লাগে যে আমরা ওনাকে পাবো। ওনারা তো স্বজন আছেন, স্ত্রী আছেন, সন্তান গেছে। হ্যাঁ, তো তারাও নিখোঁজ হইলে অন্তত তাদের জন্য একটু স্বস্তিদায়ক যে বাবাকে বোধহয় পেতেও পারে। কিন্তু তার আগে আমাদের পুলিশ বাহিনীর থেকে বিশাল রচনা। ওনাকে কিভাবে প্রথমে ধরা হলো, কিভাবে নিঃশ্বাসটা বন্ধ করা হলো, কিভাবে চামড়াগুলা খোলা হলো, কিভাবে মাংস থেকে হাড়গুলা ভাগ করা হলো, কিভাবে আবার হাড় আর মাংস একসাথে করে কিমা করে ফেলা হলো, কিমা করার পরও নিরাপদ না একটু হলদি মেখা ফেলা হলো। এই যে কিচ্ছাগুলো বলেন, পুলিশ থেকে বলা হচ্ছে এই কিচ্ছাগুলো। আমি সঠিক ব্যাঠিকের কথা বলছি না, আপনি কিচ্ছা শুনান কেন? প্রথমত তো তিনি একজন মানুষ, তো ওনার স্ত্রী আছে, সন্তান আছে, তিনি আমাদের একজন মাননীয় সংসদ সদস্য। আপনি কিচ্ছা বলে নিজের ক্যাম্পেইন করছেন কেন? আর আমাদের সাংবাদিকরা এক ধরনের অসহায়, যেটা আমি আগেই বলেছি। তিনি যে কিচ্ছাটা বলেন, গল্পটা বলেন, সেটা আমরা আবার কোড আন কোড সুন্দর করে প্রচার করি, একটা নিউজ আইটেম হয়ে যায়। কিন্তু আপনি একটু ব্যক্তিগতভাবে বা নিজের মতো করে ভাবেন তো, যে বর্ণনাটা কি আদৌ সুন্দর হয়? যদি আপনারা প্রশ্ন করা হয় যে ওনাকে যে টুকরা করলো, আপনি কোন সাইডে ছিলেন তখন, কিভাবে দেখলেন? ভাববার জায়গা রয়েছে। জি, মহিদুজ্জামান, একটু আপনার কাছে আসি। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজার বিধান রয়েছে, যদিও আমরা এখনো নিশ্চিত নয় আসলে সমস্ত অভিযোগ প্রমাণিত হবে কিনা। যদি প্রমাণিত হয়, আপনি কি মনে করছেন এই সাজা একজন সাবেক আইজিপির ক্ষেত্রে বহাল থাকবে কিনা? আসলে একটা হলো সাজা, আর একটা হলো সম্পত্তি বাজেয়াপ্ত। আরেকটি বিষয় আমি কিন্তু বিস্মিত, এখনো এটা আমি বিশ্বাস করতেও পারছি না যে উনি সরকারি লোক হয়ে উনি পাসপোর্ট করেছে বেসরকারি। সেখানে আসলে পুরো সিস্টেমের এক ধরনের গলদ আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আসে কিনা। আমি আপনার উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে হবে আমাকে। দেশ সন্ধ্যা একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মহিদুজ্জামান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, একজন সাবেক আইজিপি, সাবেক সরকারি কর্মকর্তা, তিনি আরেকটি পাসপোর্টও তৈরি করলেন একেবারে বেসরকারি কর্মজীবী হিসেবে। সেটি বা কিভাবে সম্ভব? এর পরেও কি আমাদের বলার সুযোগ আছে পুরো সিস্টেমে কোনো গলদ নেই? না, আমি যেটা বলছি এটা এখন আমি বিশ্বাস করি না। শুনেন, যেভাবে নিউজটা আসছে যে উনি চাকরি থাকাকালীন অবস্থায় 10-এ বা কত এরকম আসছে, আমি যেটা টেলিভিশনে দেখলাম, সেটা বিশ্বাসযোগ্য না আমার কাছে ফ্রাঙ্কলি। রিটায়ার্ড করার পর উনি করতে পারেন, রিটায়ার্ড করার পর বেসরকারি পাসপোর্ট নিতেই পারেন, বা হয়তো বা বেসরকারিই নিতে হবে। যেমন রেড পাসপোর্ট ছিল উনি এজ আইজিপি, মানে সচিব, আমি তো রেসপন্স ছিল, আমার রেড পাসপোর্টের যখন ম্যাচ শেষ হয়ে গেছে তখন কিন্তু আমাকে এই গ্রিন পাসপোর্টই দিছে। তার আগে এক সময় আমার সরকারি পাসপোর্ট আমারও ছিল। কিন্তু
সরকারি অবস্থায় উনি বেসরকারি পাসপোর্টই রেখেছেন, এটা কেন এই নিউজটার মধ্যে একটা গ্যাপ আছে। উনি জাতিসংঘ বাহিনীতে কাজ করেছেন, তা সেখানে তো বা নিউ ইয়র্কে নানা জায়গায় কিন্তু উনি একসময় গেছেন। র্যাবে আসার পরে র্যাবের চিফ অবস্থায় ইউনাইটেড স্টেটস তারা এম্বার্গো দিয়েছে, কিন্তু এর আগে তো এম্বার্গো দেয় নাই। তো সুতরাং সরকারি পাসপোর্ট জিও ছাড়া তার কোথাও যাওয়া ওনার সম্ভব হয় নাই। এখন একটা হতে পারে ওনার 2টা পাসপোর্ট। সুতরাং এই নিউজটা কিন্তু ক্লিয়ার না যে ওনার কি 2টা পাসপোর্ট, না রিটায়ার্ড করার পর যদি বেসরকারি করে তা করতে পারে। সুতরাং আমি যা মনে করি যে নিউজগুলো যে হচ্ছে ফ্রাঙ্কলি, এই নিউজের মধ্যে উনি যেটা বলছে যে ওই আনোয়ার আজিম যে আনার হত্যার যেভাবে হচ্ছে, সেখানে এই নিউজ ভিউজ কিন্তু এই যে দুটো পাসপোর্টের কথা আমরা শুনলাম, সেটি তো অনেকটাই আসলে প্রমাণিত। একজন ব্যক্তি দুটো পাসপোর্টই বা কেন করবেন? শুনেন, আমি বলি যে এখানে নিউজ, পপুলার নিউজ, ভিউজ এই 3টাই আছে। আপনি একজন মন্ত্রী, কিন্তু আসলে পুরো ঘটনায় কি শুধুই আসলে নিউজ ভিউজের উপর চাপিয়ে দিয়ে, মিডিয়ার উপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আমি বলি একজন মন্ত্রী, আপনার মনে আছে কিনা, একজন মন্ত্রী মন্ত্রিত্ব হারিয়েছিলেন, তিনি খুব প্রভাবশালী মন্ত্রী এই গভর্নমেন্টের, তিনি দেশের বাইরে গেছিলেন প্রাইভেট পাসপোর্টে। নাম বলবো আমি, আবুল হোসেন, আপনার মনে আছে? কারণ মন্ত্রী তো রেড পাসপোর্ট, তারও তো ডাবল পাসপোর্ট ছিল। তিনি ব্যবসায়িক কাজে, কারণ ওই সরকারি পাসপোর্ট থাকলে আপনাকে জিও নিতে হয়। তো এখন এইটু বিশ্বাসযোগ্য যে উনি হয়তো ক্ষমতা ছিল, ওনারটাও তো আর ভেরিফিকেশন হয় নাই, সেটা উনি পাওয়ার খাটাইছেন। কেন ভেরিফিকেশন হলো না? সেখানেই তো আমাদের প্রশ্ন। পুলিশের বড় কর্মকর্তা, এটাকে আসলে আমরা খুব সরলীকরণ করে ফেললাম যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আমার কথাটা বোঝেন না, মন্ত্রিত্ব গেছে, এটা বেআইনি, কিন্তু সেটা হয়তো সম্ভব। কিন্তু উনি সরকারি পাসপোর্ট না নিয়ে চাকরি অবস্থায় বেসরকারি পাসপোর্ট নিয়েছিল, এটা না নিয়ে, সেইটা বোধহয় সঠিক না। তবে পাসপোর্ট ডাবল নেওয়াও আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত, এবং এইজন্য শুনেন, ক্ষমতাধর কিনা যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং সেটি আমরা অনেকটাই সহজভাবে মেনে নিতে পারি। এত ক্ষমতাধর সহজভাবে মেনে নেওয়ার কোনো জায়গা নাই, এটা হচ্ছে না, মেনে নেওয়ার প্রশ্ন না। তিনি যে ক্ষমতাধর এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু তিনি কি ক্ষমতাধর? চাকরিজীবী ক্ষমতাধর, রাজনৈতিক ক্ষমতাধর না। কিন্তু হোক আওয়ামী লীগ আমলে তার অনেকগুলো উত্থান হয়েছে। পাওয়ার কাঠামো তো শুধু রাজনীতি না, রাষ্ট্র তো শুধু রাজনীতিবিদরা চালাচ্ছে না, নানান জায়গায় ক্ষমতাগুলো বিকেন্দ্রীকরণ থাকে। সেই পাওয়ারে তিনি যেটা করেছেন, এখন যাবতীয় দায়টা 2 জায়গায় সুনির্দিষ্টভাবে যাচ্ছে, মোটা দাগে। একটা যাচ্ছে সরকারকে প্রতিদিন জবাব দিতে হচ্ছে, সরকার দায় নিতে একেবারেই নারাজ। হ্যাঁ, এই যে বারবার বলছে যে আমরা দায় নিচ্ছি না, আসলে তো এর প্রকারান্তরের বিপরীত অর্থ হচ্ছে দায় নিতে হচ্ছে। দায় নিতে হচ্ছে দেখেই তো বারবার বলছেন আমরা দায় নিচ্ছি না। আপনার এই টক শো তো অন্য কোনো সাবজেক্ট নিয়ে হতে পারতো, আপনি সময় নষ্ট করে এই সাবজেক্ট কেন আসলেন? গুরুত্বপূর্ণ বিধায় তো। আর তৃতীয়ত দায় নিতে হচ্ছে মোটা দাগে গোটা পুলিশ বিভাগকে। এরপরে যদি আমরা বলি যে এটা একটা ব্যক্তির বিষয়, তেমন গুরুত্বপূর্ণ না, এটার পক্ষেও যুক্তি আছে। কিভাবে? আমি 2-3টা যুক্তি দেই। দেখেন, বেনজির সাহেব যে আসলে তেমন কিছু করেননি, মোটা কিছু করেননি, মোটা দাগের কিছু করেননি। আপনি যদি পুরান ঢাকার এনু রূপমের টাকশালে যান, হাজার হাজার কোটি টাকা, সে তো বেনজির সাহেবের তুলনায় ক্ষমতা নখের ময়লার সমানও না। অথবা ফরিদগঞ্জের 2 ভাই কয়েক হাজার কোটি টাকা, ওই 2 ভাইয়ের নাম কি, বাড়ি কই, কেউ ঠিক মতো জানতো না, শুধু জানতো যে একজন এমপি সাহেবের, বিশেষ একজন এমপি সাহেবের স্নেহভাজন। তো ওই টাকার তুলনায় বেনজির সাহেব যে 200-400 একর বলেন, ওইটা তেমন জমিন কিনেছেন। এটা খুব 2100 একর প্রতিদিন যেটা আবিষ্কার হচ্ছে, সর্বশেষ আবিষ্কার হয়েছে 100 একর, সেটা পর্বতে আর সমতলে মিলিয়ে। ওনার জমিনের কিন্তু কিসিম আছে, পর্বতে সমতলে, মুসলমানের হিন্দু সম্পত্তি, শুধু কবরস্থানটা বাকি নাই, আর সব কিসিমের সম্পত্তি আছে। উনি মাল্টি, নানান কিসিমের সম্পত্তি উনি কিনছেন। ওনারা এই বিষয়ে নিচ্ছে, ওনার কোনো এক্সপার্ট ছিল। আবার তিনি যে একটা কাজ করেছেন একটু বিলম্বে প্রকাশ পেয়েছে, আমাদের একজন সাংবাদিক এবং একজন তিনি মাননীয় সংসদ সদস্য, ওনাকে রাতে ডেকে নিয়ে থ্রেট করে ওনার টেলিভিশনটা লিখে নিয়ে গেছেন। তো এটা তো পাড়া মহল্লার মস্তানরা ইদানিং এই কাজটুকু করে। তো ওই তুলনায় ওটা নিরাপদ, আপনি ছোট্ট বলতে পারেন যে ও আর এমন কি, এটা তো পাড়া মহল্লার ছেলেরাও করে। উনি নয়তো একদিন রাতের বেলায় একটু ডেকে নিয়ে ছোট্ট হালকা পাতলা কিছু করেছেন। এখন আমরা যদি এভাবে তাচ্ছিল্য করে ঘটনাকে এড়িয়ে যাই, এটা কিন্তু সময় এসেছে এই নিয়ে ভাবার যে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা কি করেন, কিন্তু করেন কার নামে, কার দোহাই দিয়ে? সরকারের দোহাই দিয়ে, যেটা সরকারের জন্য বিব্রতকর, মারাত্মকভাবে বিব্রতকর। যে কারণে সরকারকে বলতে হয় আমরা বিব্রত না। এটার অর্থই তো বিব্রত।
বলতে হয় কোথায় আছে আমরা জানি না, পরক্ষণে আবার বলতে হয় তিনি তো যেতেই পারেন। তো আপনি যেখানে জানেন না তিনি কোথায় আছে, আবার বলেন যে তিনি তো যেতেই পারেন। তো আপনি এই যে চতুরঙ্গ কথা। কিন্তু বেনজির আহমেদকে আসলে দেশ ছাড়ার সুযোগ কারা করে দিল? যেভাবে তিনি দেশ ছাড়লেন, কিংবা যে আরেকটি পাসপোর্টের কথা নিয়ে আমরা তখন আলোচনা করছিলাম, সুযোগ করে না দিলে কি আদৌ সম্ভব ছিল? অবশ্যই, কেন ওনাকে সুযোগ করে দেওয়ার নানান পক্ষ তো এখানে স্পষ্ট, ছোটখাটো গুলো খোঁজার দরকার নাই। সেই সুযোগ মানতে কিন্তু মহিদুজ্জামান নারাজ। না না, উনি মেনেছেন, কিন্তু ভিন্ন ফরম্যাটে হয়তো বা আইনগত দিকটা বলার চেষ্টা করেছেন। তো তিনি প্রথমত নিজে চেষ্টা করেছেন, দ্বিতীয়ত ওনার এই চেষ্টায় সামিল হয়েছেন অনেকে। তো সামিল কে হয়? যদি পাসপোর্টের অংশ ধরেন, ওটাও পুলিশের সেক্টরের কাজ, পাসপোর্ট বিভাগের কাজ। যদি এমনটা এয়ারপোর্টের অংশকে ধরেন, তাহলে ওখানে চেক করার প্রচুর ব্যবস্থা আছে, এবং সেটাও কিন্তু পুলিশের আওতাধীন, হোম মিনিস্ট্রির একটা এরিনা কিন্তু সেটা। তো সেখানে যদি বলা হয় যে জানি না, আবার বলছি কাউকে ছাড় দেওয়া হবে না, সুন্দর কথা। পরক্ষণে বলছি বিদেশ কিন্তু আবার যেতে পারবে। তো আপনি ছাড় দিচ্ছেন না, কিন্তু বিদেশ আবার যেতে দিচ্ছেন কিন্তু। তো এই যে কথাগুলো বলেন রাজনৈতিক কথাবার্তা, জমিন জায়গা সম্পত্তি অর্থবিত্ত, এগুলো তো রাজনৈতিক বিষয় না, এগুলো আইনগত বিষয়, ভৌগোলিক বিষয়, মাটির বিষয়। সেখানে আমরা রাজনীতিকীকরণ করে ফেলছি নিশ্চয়ই। অথবা বলছেন যেতেই পারেন, এগুলো কেমন কথা? বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিজ, তাদের আসলে যে ধরনের কর্মকাণ্ড, অনেকেই বলবার চেষ্টা করছেন ক্ষমতাসীনেরাই তাদের কর্মকাণ্ডে লাভবান হয়েছিল, এক্ষেত্রে নিশ্চয়ই সরকারের দায় বেশি থাকবার কথা। তাহলে সরকার কেনই বা তাদের বিচার করবে? এখন প্রশ্ন হলো কি জানেন, আমি তো বলছি দুই কেস। যদি আমরা একবারই আজকে যেটা নিয়ে আলোচনা শুরু করেছেন সেটাই বলি, আমার বক্তব্য হলো যে আমাদের সমাজে দুর্নীতি খুব বড় রকম শিকার করে রয়েছে, এবং এটা আমি বলবো যে নিত ভদ্রলোক মানুষ ঠিকই বলেছেন, হয়তো আমরা একটা নিয়ে আছি। এবং আমার প্রশ্ন হলো আমার কয়জন আছে, এবং আমরা সবাই জানি, সবাই আমরা জানি যে এখন আর একজন আর দুইজন না, তাই না? দেশের ঢাকায়, জেলায়, উপজেলায়, পাড়া মহল্লায়ও, হ্যাঁ, যে ইকোনমি বড় হয়েছে, তার বড় একটা হয়েছে হলো যে কথা আমি বারবার আপনাদের টেলিভিশনেও বলেছি, যে আমাদের যে ইকোনমি বেড়েছে এটা গাণিতিক হারে, আর আমাদের দুর্নীতি বেড়েছে জ্যামিতিক হারে। শুধু আমাদের যে ইকোনমিক ভলিউম, তার বড় একটা দুর্নীতিবাজদের টাকা। সুতরাং, এবং আমরা জানেন বারাসন সময় নিউজ হয়েছে যে এত হাজার কোটি, এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই যে অর্থ পাচার, এই যে আজকের এই যে ক্রাইসিস, প্রশ্ন থেকেই গেল যে সরকার তো আসলে বিভিন্ন সংস্থাকে নিয়োগ করেছিল এই সমস্যাগুলো সমাধান করবার জন্য, তাদের কাজ কোথায়? তারা কোথায় থাকলো? দুদক এতদিন কি করলো? দুদক কেন এতদিন তাদেরকে ধরতে পারলো না? শোনেন, দুদক এটা আমরা আসলে যে বললেই বলবেন দুদকের পক্ষে বলছি। এখন ব্যাপার হলো দুদকের কি ম্যান পাওয়ার, আর দুদক খুঁজতে যাবে কিভাবে? তাহলে তো আপনার প্রত্যেককে খুঁজতে হবে। তো সুতরাং আমাদের এটা হলো যেই দুর্নীতি করুক, সরকার বলছে যে বিচার করবে, সরকারের ব্যাপারে নেই, সেটা বড় কথা না। বড় কথা মিডিয়া, আমরা মানুষ, অন্য সমাজের সমগ্র অংশ তীব্র আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের বিচার দুদকের, বিচারালয়ের, সরকারকে এটা বুঝতে হবে যে বিচার না করলে কেউই রেহাই পাবে না, যখন আসলে অপরাধীও রেহাই পাবে না, কারণ হলো আমরা ঠিকই অনেক অপরাধী আছে, ওই মিডিয়া কেন কেউই সাহস পাচ্ছে না, এটা তো বাস্তব। আমি কেউ সাহস, এই যে বড় বড় কথা বলছি, সাহস পাচ্ছি না। মাঝে মাঝে আমি তো চিন্তা করি যে এই যে দুর্নীতির বিরুদ্ধে একদিন আমাকে একজন, আমি বললাম না, ফোন করেছে যে দেখেন টেলিভিশনে আপনি বললেন দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত, তো এরকম তো আগে শুনি নাই। ইদানিং অনেক সময় মনে করি যে দুর্নীতিবাজরা আমাকেই দুর্নীতির যায় ফাঁসি দিয়ে দেবে। তাও ভাবি যে তাও যদি মিথ্যা ফাঁসি হয়, তবু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফাঁসি শুরু। তারা নিজেদেরকে একটু পরাক্রমশালী মনে করে, নির্ভর মনে করে। তারা পরাক্রমশালী মনে করার কিছু নেই। সমাজে পরাক্রমশালী উনি বলছে মনে করে, ক্ষমতার অপব্যবহার তারা করছেন, মনে করার কিছু নাই, তারা পরাক্রমশালী। তারা ক্ষমতার অপব্যবহার করে তারা যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, সেইটাই কি আসলে আমাদের শুধু আলোচনা? অথবা পরাক্রমশালীরা দুর্নীতি করছে। দুটো জিনিস এখানে, একটা হলো দুর্নীতিবাজরা পরাক্রমশালী, অথবা যারা পরাক্রমশালী তারাই এইভাবে লাগাম ছাড়া দুর্নীতি করতে পারছে। এই জায়গাগুলোতে আমরা আসবো, আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যায় আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোস্তফা কামাল, এই ধরনের ব্যক্তিরা যখন নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করছেন, ক্ষমতার অপব্যবহার করে নানান সুযোগ সুবিধা নিচ্ছেন, আমরা দেখলাম একজন ব্যক্তি তিনি 2টো পাসপোর্ট ব্যবহার করেছেন, এরপরে কোথাও না কোথাও গিয়ে কি আমাদের একেবারেই বলার সুযোগ আছে সিস্টেমে কোনো গলদ নেই? অবশ্যই গলদ আছে। যিনি নিয়েছেন তিনি তো নিজে একটা গলদে ভরা, গোটা জীবনটাই গলদে ভরা। এখন যেভাবে হিসাবগুলো আসছে সামনে, তো তাকে যখন বারবার প্রমোট করা হয়েছে, তো তখন দেখা উচিত ছিল যে কত বড় শুদ্ধ এই ব্যক্তিটা। তখন তো এগুলো নিয়ে আমল দেয়া হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, এই ধরনের ব্যক্তিরা যখন এই ধরনের পদে আসীন হন, সেই সময় তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। সেখানে কেটিও আসলে এখান থেকে আমরা দূরে সরে গেলাম, দূরে সরেনি, বরং আরো ইনভলভ হয়েছি। চেকিংয়ে তাকে কত ভালো বলা যায় সেটা আমরা করেছি। যারা চেকিং করেছেন তারাও তো তার জড়োয়া ভাই অথবা জাত ভাই, যেভাবে আপনি বলেন। তো ওনাকে যখন নিয়োগ দেওয়া হইল একটা বড় বড় পদে, ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, পুলিশের প্রধান, একটার পর একটা অভিযোগগুলো কিন্তু ছিল, তখনও আলোচিত ছিল, হয়তো গণমাধ্যমে এভাবে আসেনি। এক পর্যায়ে আপনি দেখেন সরকার নিশ্চয়ই তাকে এই প্রিভিলেজ দেয় নাই অথবা এই ফ্রিডম দিয়ে রাখে নাই। যখন বিরোধী দলের আন্দোলন, তখন ওনার একটা বক্তব্য খুব আলোচিত ছিল। উনি তার অধীনস্থ পুলিশকে বলছেন যে এই রাইফেল বন্দুক এগুলোকে হাতে নিয়ে রাখার জন্য, এগুলো ব্যবহার করার জন্য। আপনি স্পর্ধা দেখেন, কিন্তু সরকারের দিক থেকে কিন্তু বলা উচিত ছিল যে বাবা না, এত বেশি বইল না, আমাদের লোক আছে, থাকো, এতটুকু কিন্তু বলা যায়। এটার জন্য কোনো শাসনের দরকার নাই। তখন দেখা গেল যে না, তিনি আসলে অত্যন্ত দক্ষ, 2018 সালের নির্বাচন তিনি তুলে এনেছেন। আপনি চলে গেলেন কোন দিকে, একটা লোককে রেহাই দেওয়ার জন্য। ওনাকে খণ্ডিত সময়ের জন্য কিন্তু ডাউন করে ফেললেন জেনারেল আজিজ সাহেব। আজিজ সাহেব তার উপরে আরেকটা বাইট দিলেন। কি দিলেন? যে আমার ইহজিন্দেগিতে 2018 সালের মতো এত সুন্দর নির্বাচন আর দেখিনি। বেনজির সাহেবকে ডাউন করে ফেললেন, অর্থাৎ কার থেকে কে বেশি উপরে যাবেন। তখনও সরকার ইচ্ছে করলে পারত যে বাবা, আমাদের এই কথাগুলো বলার জন্য তো দলের সাধারণ সম্পাদক সহ আরও মুখে মুখে ভালো ভালো কথা বলে, রসিকতা করে বলে, ব্যঙ্গ করে বলে লোক আছে, তুমি এই কাজে যাইও না, এতটুকু কিন্তু বলা যায়। আড়ালে আবডালও বলা যায়, প্রকাশ্যে বলার দরকার নাই। কিন্তু এই কাজগুলো করা হয়নি। এখন প্রত্যেকটাই আমরা স্বাভাবিক করে ফেলছি যে উনি বাইরে চলে গেছেন, কেউ যাইতে হতে পারে, এমন কতজনে যায়। উনি জমিন কিনেছেন, কেউ রূপমে আরও বেশি কেনে। আপনি বলছেন যে উনি ওনার ভাইদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, কেউ এমন তো কতজনেই যায়। তা আপনি যে এইভাবে তাচ্ছিল্য করছেন, অ্যাভয়েড করছেন, গুরুত্ব দেন না বিষয়টা। ঘটনা তো আজিজ না, ব্যক্তি আজিজ না তো। আমি বারবার বলছি, ব্যক্তি বেনজির ঘটনা না তো। ঘটনা হচ্ছে তার ক্রিয়াগুলো, কর্মগুলো, কর্মের পদ্ধতিগুলো। তার আশপাশে যারা ছিলেন, সম্মানের চোটে বলতে হয়, ওরা বোধহয় সাহাবার মতো ছিলেন এক একজন, আমরা যেটাকে খাদেম বলি। কোথায় জমিনের খোঁজ আছে? কিছু অভিযোগ কিন্তু খুবই সুস্পষ্ট। তিনি তার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু পাসপোর্ট করেছেন, কিংবা তিনি নিজের জন্য আসলে একেবারে জমি অনুযায়ী রাস্তাও গড়ে নিয়েছেন। এত কিছু কি আসলে একদিনে তো করা সম্ভব হয়? একদিনে সম্ভব হয়নি। উনি যদি চাইতেন, আমার এখন মনে হচ্ছে সমতলে, উপরিতলে, নিচতলে, পুকুরে, পাহাড়ে, কবরে মিলিয়ে ওনার যে জায়গা, উনি যদি চাইতেন যে আমার এগুলো একসাথে করে ফেলি, একটা জেলায় নাম দিয়ে ফেলি বেনজির জেলা, সম্ভব। বিশাল সম্পত্তি, বা ছোটোখাটো উপজেলাতে একটা হয়ে যায় ওনার নামে বা ওনার বউয়ের নামে। তো এখন এগুলো করতে গিয়ে এখন রিসোর্ট ধরা পড়ে একটা দুইটা। উনি যখন ওই যে বোট ক্লাব, পরিমণির ঘটনা আপনার মনে আছে, ওই ক্লাবের উনি নেতা অথবা সভাপতি। তো গভর্নমেন্ট চাকরিতে থেকে এসব ওখানে রাত বিরাতের কাজ, পরিমণি কাণ্ড, এগুলো করা যায় কিনা জিজ্ঞেস করা হয়েছিল একবার, জিজ্ঞেস করা যেত কিভাবে সম্ভব এই ধরনের কর্মকাণ্ডে? আসলে এই ধরনের পদে কর্মরত কোনো ব্যক্তি কিভাবে আসলে ইনভলভ থাকলেন? দেখেন, এগুলো তো সামাজিক বাই, আমি অতটাই জানি যেন অফিসার্স ক্লাব, সেখানে তো অফিসার্সরাই ক্যাবিনেট সেক্রেটারি সভাপতি থাকেন, বোর্ডে আরেকজন সেক্রেটারি হন, বা এটা ইস ডিপেন্ড। মনে করেন কতগুলো আছে না যে জাজরা অনেক জায়গায় থাকতে পারে না। সরকারের কোন সংস্থা তার প্রতি কখনো এত দীর্ঘদিন ধরে কখনোই কোনো সন্দেহ সৃষ্টি হলো না? মানে কারাপশন করা, আইন লঙ্ঘন করা, এগুলো তো পাওয়ার অ্যাবিউজ করা। এখানে কিন্তু একটা আপনি আমি করলে তো পাওয়ার অ্যাবিউজ না। মনে করেন আপনি 2টা পাসপোর্ট করলেন, লুকাইয়া নাম করছে না, ইয়েতে করতে পারে। কিন্তু আপনারটা হবে হলো ব্যক্তি, আর উনটা করা তো পাওয়ার অ্যাবিউজ করা। একটা পজিশনে আছেন সেটাকে উনি যদি 2টা পাসপোর্ট করে থাকে, তাহলে তো 2টো জায়গা। একটা হলো উনি বেসরকারি পাসপোর্ট করতেই পারে না, এটা
অঙ্গীকারের ভঙ্গ, পাওয়ার এবিউজ, কিন্তু তিনি তো করে দেখিয়ে দিয়েছেন, তার মানে এরপরেও সরকার বলবে সরকারের কোনো দায় নেই। আপনি শুনেন, এটা দায় নেই তো বলতেই পারে। দায় তো সরকারের আছে, আমাদের ব্যবস্থাপনার আছে, সমাজের আছে, রাষ্ট্রের আছে, আপনার আছে, ওনার আছে। আমরা তো এইসব, আমাদের সমাজে তো এইসব লোকেরই তোষণ করে আমরা আছি। আপনি চাঁদা দিতে পারবেন, আপনি চিফ গেস্ট, আপনার টাকাটা কোত্থেকে আসছে? আপনি মেয়ে বিয়ে দেবেন, তার কাছে দেবেন যার ভালো পয়সাপাতি আছে, কিন্তু ও সৎভাবে আছে কিনা এটা তো দেখছে না। এই যে নানা ভালো ভালো জায়গায়, কি মসজিদে বলেন এই মাহফিল হয়, কাঠটা বড় মানে মার হাবা বলেন, সবাই জোরে বলেন মার হাবা, কাঠটা দেয় হুজুর। তার জন্য লোক, আমি যে একটা টাকা, এটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যে দুইজনে দান করছে, একজনের হযরত ওমরের দান ছিল খুবই কম, কিন্তু তা ছিল পুরোটা। আর ওসমান, তার ওই যে ওসমান তো ধনী ছিলেন, উনি দিয়েছেন সামান্য, কিন্তু ওর চেয়ে অনেক পরিমাণ বেশি ছিল সম্পদের একটা অংশ। তা বলছে যে ওমরের দান শ্রেষ্ঠ দান। তা সেই যুগ কি আছে আপনি বলেন? আমরা প্রত্যেকে, সরকার যদি আসলে বিচার না করে সেক্ষেত্রে আসলে সাধারণ জনগণেরও তো করবার কিছু নেই। না, করবার আছে, আস্থা কি থাকবে আমাদের সাধারণ জনগণের আছে। সেটা আমি এখানে আপনাদের দ্বারা বহুবার বলছি। তাহলে তো সাধারণ মানুষের পক্ষে কি আসলে বেনজিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব? সুতরাং সরকারও ততটুকু করবে। ফ্রাঙ্কলি বলি, সরকার কতটুকু করবে জানেন? এই যে পাসপোর্ট দুটো বানালেন, ভাই এত জমি ক্ষমতায় টিকে থাকার জন্য গড়ে তুললেন, সেখানে সাধারণ জনগণের কি করবার ছিল? সরকার, আমি যদি নিউট্রালি বলি, সরকার ততটুকু করবে, আর বেশি করবে না, যে যতটুকু তার ক্ষমতায় টিকে থাকার জন্য দরকার। হ্যাঁ, বিচার সরকার করবে অতটুকু, না হলে বিষয়টি একটা জনরোষে পরিণত হতে পারে। কিন্তু আমার কথা হলো, সরকার নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন এই বিচার করবে, ডেফিনেটলি করবে। এটা হলো সত্য কথা। এটা আমার মতো লোকে বলতে পারে। মূল কথাটা হলো, আমার কথা হলো শুধু একজন না, সিস্টেমের বিরুদ্ধে তো আমাদের লড়তে হবেই। জি, যে সেটাই বলছি, পাশাপাশি যে একজন ব্যক্তি সিস্টেমে, এটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের একটা দুর্ভাগ্য, যেটা জবাবদিহিতা, যে কথাটা বলেছিলাম, শোনো এই কথাটা আমি বলে আসি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেও বলেছি, খুব বিচক্ষণতার সাথে এবার নির্বাচনী যে ভাষণ দিচ্ছেন, এবার তেমন কোনো ভাষণ দেওয়ার কিছু ছিল না। সেখানে কয়েকটা কথা উনি বলছেন, মাথায় রাখেন। তার মধ্যে একটা কথা ছিল যেমন শিক্ষা ইনভেস্টমেন্ট বাড়াবে, আর একটা কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বাড়াবে। কি বলছেন? কতটুকু আমরা দেখলাম না, তার মানে আমার আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা সরকারের অর্গানগুলোর যে জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে, জবাবদিহিতার কি নিশ্চিত করতে পেরেছি একজন। কতটুকু জবাবদিহিতা নিশ্চিত হয়েছে বেনজির সাহেব সেটার একজন, আজিজ সাহেব সেটার একজন, জীবন দিয়ে সেটার আরেকজন হচ্ছেন আনার সাহেব দেখিয়েছেন, আরেকজন মাননীয় তো বিদেশের কারাগারে আছেন একই কাণ্ডে, তিনিও কুয়েত কারাগারে আছেন স্বর্ণ চোরা কারবার কাণ্ডে। যে এমপি সাহেব কুয়েতের টাকা টোকা পাচার, ওই যে পাচার, স্বর্ণ চোরা কারবার, একই কারবার, উনিও একই কারবারে গেছেন ওখানে। তো জবাবদিহিটা কোথায়? জবাব আছে, কিন্তু জবাব দিয়েছেন চিকিৎসা। গেছেন স্বর্ণ চোরা কারবারের ভাগবাটোয়ারা করতে, কিন্তু সেটার নাম তারা দিয়েছেন চিকিৎসা। যেটা প্রফেসর ওয়াহিদুজ্জামান বলেছেন, যে প্রভাব ক্ষমতা যে যার মতো করে পারে দেখাচ্ছে। এমপি সাহেবের মতো দেখাচ্ছেন, আইজিপি সাহেব ওনার মতো দেখাচ্ছেন, কিন্তু ট্রেজেডি যেটা, এটা হচ্ছে এর থেকে যে একটা শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা নিচ্ছি না। কিন্তু যারা ভুক্তভোগী আছেন তারা চাইলে মামলা করতে পারবেন বলছে দুদক, কিন্তু আদৌ তারা সেই সাহস দেখাতে পারবেন কি? চাইলে না, তারা তো চাইলে, যারা ইন্টারভিউ দিয়েছে গোপালগঞ্জে দেখলাম, তারা হয়রানির শিকার হয়েছে, কিন্তু আদৌ তারা সেই সাহস দেখাতে পারবেন মামলা করবার মতো? সাহেব, আমি আপনি যে কথাটা বলেছেন, বেনজির সাহেব ফিল্ডে আসুক, যদি দেখলেন যে 3 দিনের মধ্যে ওনার অবস্থা ভালো হয়ে গেছে, ওরা বলবে যে না আমরা এই কথা বলি নাই, ওই দিন গরমের কারণে আমরা সেটা বলেছিলাম। হ্যাঁ, এতটুকু নাই বললো, গরমের উপর দিয়ে দিল। আমাদের স্বয়ং নির্বাচন কমিশন বলছে ধান কাটতে গেছে, ভোট দিতে আসতে পারে নাই। আমরা তো এইভাবে কজ যে ব্যাপারে যেটা দাঁড় করাই। তো সবচেয়ে নিরাপদ হচ্ছে প্রকৃতির দিয়ে দেওয়া, যে আজ বৃষ্টি ছিল দোষটা প্রকৃতির, আজ গরম বেশি ছিল দোষটা আগুনের অথবা রোদের। তো আমরা যে তামাশাগুলো করছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা তিনি বলেছেন, আমি এই বেনজির সাহেব আর আনার সাহেবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে চাই না, যাওয়া উচিত না, একটার সাথে আরেকটা প্রাসঙ্গিক খুব না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাউকে বলেছেন এগুলো করতে, আমি বলছি যে উনি তো কাউকে বলছেন তোমরা এগুলো জবাবদিহিতা বাড়ানো দরকার। হ্যাঁ, তো তারা এখন চ্যালেঞ্জ তো বিএনপি সরকারের জন্য এত চ্যালেঞ্জ নয়, বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এত চ্যালেঞ্জ নয় বিএনপির কেউ, জামাতের কেউ, বা চিহ্নিত চোরা কারবারি কেউ, যেটাই বেনজির সাহেবরা ওনাকে
ওনার বক্তব্য, ওনার অঙ্গীকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আমি মূলত বলতে চাচ্ছি সেটা, হয়তো বা পরিষ্কার করে বলতে পারছি না। আমার বেদনা ঠিক ওই জায়গায়, কারণ দেশ তো থাকবে, আরও কত বেনজির সাহেব আসবেন, অনজির বেনজির অনেক নজির আসবেন এখানে। তো তারা যে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটছেন, সরকারকে চ্যালেঞ্জ ছুটছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিব্রত করে ফেলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু কথা খুবই কম বলেন, হ্যাঁ না দেখছি অথবা খতিয়ে দেখা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, এই 4-5টা কথার মধ্যে কিন্তু উনি থাকেন। এটা ঘটনা যাই হোক। বেনজির সাহেবের প্রশ্ন দেখছেন ভদ্রলোক কত বিব্রত। সাধারণ সম্পাদক কথায় খুব এক্সপার্ট, যতই এক্সপার্টিজম তার প্রত্যেক দিন বদলে যাচ্ছে। সকালে একটা বলতে হচ্ছে, বিকালে আর একটা বলতে হচ্ছে, মাঝ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আরেকটা বলতে হচ্ছে। এটা কিন্তু গোটা সরকারকে একটা বাজে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বিপর্যয়ের মধ্যে সরকারের প্রতি আসলে তারা যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু অনেকটা ওপেন সিক্রেট, কিংবা সরকারের জন্য আসলে তাদের সমর্থনের জায়গাটি খুবই খোলামেলা ছিল। এরপরেও সরকার যদি বলতে চাইছে যে তারা আসলে যথেষ্ট অপ্রস্তুত ছিলেন এই ধরনের ঘটনার জন্য, কিন্তু দায় তাদের একেবারেই নেই কি? দায় পুরোটাই আছে, একেবারেই নেই মানে পুরোটা আছে, কিন্তু আবার অস্বীকার করার ক্ষমতাও তাদের আছে। তো এই অস্বীকার করার মধ্য দিয়ে যেটা হচ্ছে, যেহেতু ভোটিং সিস্টেমটা ওই রকম পরিষ্কার না, হয়তো একটা বাজে অবস্থা হয়ে যেত, যেটা অধ্যাপক ওয়াহিদুজ্জামান কিন্তু অনেকটা গুছিয়ে বলেছেন। তারা জনগণকে ওই প্র্যাকটিসটা করতে দিচ্ছেন না। তো জনগণকে ওই প্র্যাকটিসটা করতে দেওয়ার ফ্রন্টলাইনে কে? বিরোধী দল। তো বিরোধী দল আমাদের এখানে আছে কিনা, আপনি যদি বলেন যে আছে, আমি বলবো কোনটারে কোন? সংসদের ভিতরেরটার কথা বলতেছেন না বাইরেরটার কথা বলতেছেন? তো বাইরেরটার নাম কি? বিএনপি। সাথে আছে কে? জামাত। ভিতরে আছে কে? ওটার নাম জাতীয় পার্টি। কোনটা? জিএম কাদের একটা, রোশনেরটার না। আপনি বুঝছেন গোলমালটা কোথায়? আপনি বিরোধী দল খুঁজে পাচ্ছেন না যে অন্তত এই বিষয়গুলো অন্তত আলোচনায় আসুক, কথা বলুক। আপনি কি দেখছেন সংসদের যদি বিরোধী দল, সংসদের বিরোধী দল এই 2 শব্দ দিয়ে চিহ্নিত করেন জাতীয় পার্টি, তারা কি এসব বলে? একটু তারা কি একবারে বলে? কেউ কি প্রশ্ন করেছে যে আনার সাহেব উনি কোন দল করতেন আগে? জাতীয় পার্টি করতেন, একসময় বিএনপিও করতেন, আবার বিএনপিও করতেন। তো কেন? যারা ক্ষমতা আছে সব দল, যে উনি স্বর্ণ চোরা কারবার ভালো করেন, এক্সপার্ট লোকটা দক্ষ, আমারও কিছু দেয় তোমারও কিছু দেয়, অতএব পুরোপুরি আয়ত্ত করো। তো পুরোপুরি আয়ত্ত করার বিষয়ে আজকের ক্ষমতাসীনরা একটু বেশি পারঙ্গম। রাজনীতি আসলে এইসব ঘটনার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা মহিদুজ্জামান? দেখেন, আমরা যদি বলি অবশ্যই সিস্টেম প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ সিস্টেমটা, পলিটিক্যাল সিস্টেমটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে এরা তার মধ্যেই তাদের জন্ম হয়েছে, সুতরাং সেটা তো হবে। এখন বিষয়টি হলো আপনার এরা যাদের প্রমোশন দিয়েছে বা পদে বসিয়েছে তারা কিন্তু ভালো চেহারাটা দেখে বসিয়েছে। আমি যদি বলি, কারণ এদের একেবারে যে এরা সবসময় যে এরকম, আমার কাছে হতো, আমি একদম যদি বলি যে খুব কাছ থেকে ভেরি নিয়ার, আমরা পাশাপাশি রুমের থাকি, স্টুডেন্ট লাইফ থেকে দেখছি, আমি তো ভালোই দেখেছি। এবং আমার মনে আছে উনি তখন মানে ডেপুটি, ওই যে অ্যাডিশনাল এসপি ঢাকা মহানগরের মহানগর পুলিশের হাজারবাগে হেডকোয়ার্টারের উনি ছিলেন, ওই এসপি হন না উনি তখন, তার নিচের পদে। ওখানে গেলাম যে একটা ইয়ারে খুব ধমকাচ্ছে যে ছুটিতে গিয়ে পুলিশ আসে নাই, তখন উনি বললো আমাকে, আমি এত বললাম বোঝো না, গিয়ে করছে চুরি ডাকাতি, দোষ তো হয় পুলিশের। তাহলে কি অনেস্টি জায়গাটা ছিল, সিপাহি নিয়োগ দিয়েছে, দারোগা নিয়োগ দিয়েছে, যদ্দূর জানি যে ঘুরছাড়া নিয়োগ। আমি অনেস্টির একটা তুলনা, যেহেতু 5 সেকেন্ডে পাবো। তিনি যেদিন পুলিশকে হুমকি দিয়েছিলেন যে এই পুলিশ বাহিনীতে কোনো দুর্নীতি চলবে না, চমৎকার হুঙ্কার, কিন্তু সততার প্রতিফলন। আমি আমার নিজস্ব আগ্রহে, পেশাগত কারণে খোঁজ নিয়েছি যে ওই দিন উনি আর কি কাজ ভালো করেছিলেন। দেখা গেছে ওই দিনে তিনি ভালুকায় একটা জমি কিনেছিলেন। আর বাস্তবতে হচ্ছে জমি কেনার কথা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।